মানে বাংলাদেশ হলো এখানে ঐতিহাসিকভাবে বাংলাদেশ কেন আছে, এটা একটা বিরাট একটা অপরাধ বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশ তো এখান থেকে উড়ে যেতে পারবে না, মুছে যেতে পারবে না। এটা তো ঐতিহাসিক ভাবে হাজার হাজার বছর ধরে এখানে এই জায়গাটাতে আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা আছি, এটা আমাদের দেশ। এখন আমরা কি অপরাধ এখানে, এখন আমাদের কি এখান থেকে কি অন্য জায়গায় কোনো ফেলে দেবে কিনা, বের করে দিবি কিনা, এটা কোনো অর্থ জানি না। মনে হয় যে 47-এ পাকিস্তান হওয়ার কারণেই আমরা এই শুভেন্দুদের হাত থেকে বেঁচে গিয়েছি, না হলে আমাদের অবস্থা ওই মানে ভারতে কাশ্মীরের মতো হইতো। 100% ভাই সুমন্ত, এই যে 47 নিয়ে কথা হয়, 47 নিয়ে যখন কথা বলে যারা জানে না, এই যে বিএনপি জ্বালানি মন্ত্রী ভদ্রলোক, উনি বহুদিন কোথায় জানি ছিলেন, উনি এখন বাংলাদেশ এসছেন, টুকু সাহেব, শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু, ব্যাংক ডাকাতিও ছিলেন উনি। উনি বললেন, সংসদে বললেন যে আমরা 47কে স্বীকার করি না। তার মানে অবিভক্ত ভারত উনি লালন করতে পারে, এটা পার্সোনাল ব্যাপার। কিন্তু 47-এ যে পাকিস্তান হলো, এই পাকিস্তানের প্রস্তাবক কে ছিল? ওনারা কি এটা মানুষকে বলেন? পাকিস্তানের প্রস্তাবক তো মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন না, যিনি তখন অল মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগের যিনি সভাপতি ছিলেন। পাকিস্তানের প্রস্তাব করেছিলেন আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবে 1940 সালের মার্চে উনি দিয়েছেন, আমি নিজে গিয়ে লাহোরে দেখেছি, ওখানে মধ্যে ওনার সেই প্রস্তাব, পাকিস্তান প্রস্তাবটা বাংলায় ওখানে মধ্যে খোদাই করা আছে এবং ওনার ছবি দেওয়া জাদুঘরে, ওরা এগুলো মুভ করেনি। ইতিহাস কথা বলে, তো বাঙালিরাই তো পাকিস্তান তৈরি করেছে। আপনারা কেন মানুষকে ভুল বোঝান যে পাকিস্তানিরা পাকিস্তান বানিয়েছে আমাদেরকে শোষণ করার জন্য এবং আমাদেরকে অত্যাচার করার জন্য, আমাদের ভাষায় কথা বলতে দেবে না, এইসব ফালতু কথা মানুষকে কেন বলেন? 47 না হলে আমরা আজকে থাকতামও না, এই দেশও হইতো না কোনোদিনও। 47 হওয়াতেই, পটভূমি হওয়াতেই 52 হয়েছে, 52 থেকে 69 হয়েছে, 71 হয়েছে, প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে এসেছে। আমি তো হঠাৎ করে বলতে পারি না মিশন সাহেবের বাবা ছিল কিন্তু দাদা বলে কেউ ছিল না, উনি ওনার বাবাই প্রথম, এটা তো হয় না। তার তো অবশ্যই দাদা ছিল, দাদার দাদা ছিল, একটা ফ্যামিলি ট্রি থাকে। তো ওনারা এখন কাকে খুশি করতে চায়, অখণ্ড ভারত চায়, হৃদয় লালন করে, অসুবিধা নেই। শুভেন্দু বাবু আছে, শুভেন্দু বাবু নাকি একজন ভালো জ্বালানি মন্ত্রী খুঁজছেন, তো ওখানে চাকরি আছে, যেতে পারবেন। চিপুই বলতেছে আজকে এই জুলাই আন্দোলন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা হয়েছিল, তার কবিতা গান পাঠ করে নাকি পাবলিক অনুপ্রেরণা পেয়েছিল জুলাই আন্দোলনে। না না, আপনি তো এটা আসল কথাটাই বললেন না। চিপুই সাহেব, নুরুল ইসলাম মনি সাহেব, ওনাকে তো মনে করতাম মোটামুটি ভালো। উনি বলেছেন রবীন্দ্রনাথ নাকি তার গল্প গান কবিতায় জিয়া রহমানের কথা অসংখ্যবার বলেছেন। কেন বলেছেন? জিয়া রহমানের কথা বলেছেন, হ্যাঁ জিয়া রহমানের কথা বলেছেন, মানে জিয়া রহমানের বিভিন্ন হয়তো বিভিন্ন কাজকর্ম উনি নাকি কিভাবে আমি বলেছেন জানি না, এটা নিয়ে দেখলাম নিউজ হয়েছে। এই যে এই জিনিসগুলি, এগুলি কি চাটুকারিতার চূড়ান্ত না? ওই যে ক্ষমতার আগে মারা গিয়েছেন, ওই যে ভরা ওই যে ধন নয় মান নয় এতটুকু বাসা, ওই যে আমার গোলা ভরা ধানের শীষ, ওইটা জিয়া রহমান কথা বলেছেন। জিয়া রহমানকে তখন উনি জানতেন, উনি ধানের শীষ বলবেন, ওইটাকে ওই ধানের শীষ জিয়া রহমানের প্রতীক হবে। এগুলো আর এই ধরনের কথাবার্তা, এগুলি চাটুকারিতা। ওনাদের আর কত কিছু দরকার, ওই 17-18 বছর কিছু পায়নি তো, এখন পেয়ে বুঝতে পারছেন না, খাবে না ঘুমাবে না করবে, এগুলি লজ্জা লাগে বলতে, খুব লজ্জা লাগে। এগুলো আমরা শুনতে চাই না এদের কাছে। এখনো দেখেছি যে বেগম জিয়া মৃত্যুর পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন এবং নির্বাচনের পরে ভারতের কাছ থেকে একটা ভালো বার্তা এসেছে এবং ভিসা আস্তে আস্তে চালু করা হবে বলে বলা হচ্ছে। এটা আমরা চাইবা না, বাংলাদেশের প্রচুর লোক ভারতে চিকিৎসার জন্য যায়, যে কারণে যায়, টুরিস্টের জন্য যায়, বিভিন্ন কারণে যায়, ভিসা চালু হবে এবং ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক আদান প্রদান এটাও বাড়তেছে। আবার দেখতেছি যে পাকিস্তানেও গিয়েছে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ দল, আবার চীনের সঙ্গেও যে চুক্তিগুলো আছে এগুলো হবে, সবকিছু হবে। আবার ইউনিট সরকার চট্টগ্রামের মিরেশ্বরাইতে ভারতকে জমি দিয়েছে, ওটা বাদ দিয়ে তুরস্ককে দিয়েছে ইপিজেড তৈরিতে ড্রোন তৈরি কারখানা করবে, ওটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি কিনা যে তারেক রহমানের পররাষ্ট্রনীতি হচ্ছে আসলে সবাইকে খুশি করা, নাকি আমরা এটা বলতে পারি জনাব মারুফ রাজু যে তারেক রহমান সরকারটা আসলে শুধুমাত্র আমেরিকার দালালি করতেছে, আমেরিকা যেভাবে বলে সেভাবেই করে, তো আমেরিকা আসলে কিছু ভারতকে কিছু পাকিস্তানকে এরকম। দেখেন, আমেরিকা তো ডাইরেক্টলি ওরা কোনো কিছু করে না, ওরা করে ইনডাইরেক্টলি। এখন একটা পর্যায়ে যে তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন, আমি শিওর 100%, আমি নিজেই বুঝেছি যে বাংলাদেশের এখন টাকা দরকার, উই নিড মানি। আমেরিকার যে কন্ডিশন, আমেরিকার যে অবস্থা, তারা বিভিন্ন জায়গাতে 10 জায়গাতে হাত দিয়ে এখন যে অবস্থায় পড়েছে, আমি তো কানাডা থাকি, আমি তো আমেরিকান ইকোনমি, আমাদের সাথে তাদের ট্রেড ওয়ার চলছে এখন, আমাদের সাথে খুব খারাপ অবস্থা, আমাদেরকে এখন ভিসা টিসা দেবে না বলে যেতে আমরা যেতেও চাই না। এইভাবে এখন কিন্তু তারেক রহমান যে চায়নার দিকে তাকাচ্ছে, পাকিস্তানের দিকে তাকাচ্ছেন, টার্কির দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কারণ উনি বুঝতে পেরেছেন আমাদের টাকা দরকার। চায়নার কাছে পৃথিবীর মধ্যে এখন যেই দেশ বলেন যা বলেন, চায়নার কাছে আছে উদ্বৃত্ত টাকা, তারা কত ট্রিলিয়ন ডলার তাদের কাছে সারপ্লাস আছে, এবং আমেরিকাও তাদের কাছে অনেক টাকা দেনা, অনেকেই দেনা তাদের কাছে। এখন চায়নার এই টাকাগুলোকে কিছু টাকা যদি আমাদের এখানে ইনভেস্ট করে তিস্তা প্রকল্প, অন্যান্য প্রকল্পে, এটা আমার জন্য ইতিবাচক হবে। সাথে সাথে
ইন্ডিয়ার সাথে যে এরা যে বলে যে শুভেন্দু অধিকারী যে বলেছেন যে বাংলাদেশকে নাকি যুদ্ধে কয়েকদিন না কয়েক মিনিটের মধ্যে ফয়সালা হয়ে যাবে, আমি খুব খুব আনন্দিত হয়েছি উনি এটা বলেছেন। হ্যাঁ, ওনাদের এইসব বীরত্ব তো আমরা ওই বলিউডের মুভি টুবিতে ওই যে বিভিন্ন ঋত্বিক রোশনের সিনেমা টিনেমা দেখে, আবার ইতিপূর্বে আমরা হলিউডেও দেখতাম ভিয়েতনাম যুদ্ধের সময় র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3। আরে বাপ রে বাপ, এদিকে হেরে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পালানোর জায়গা পাচ্ছে না, মুভি বানাচ্ছে। ট্রাম্প তো মনে করছিল যে ইরান প্রথম দিনই শেষ হয়ে যাবে। না না, 6 ঘন্টার মধ্যে ইরানে 2 ঘন্টা, এগুলি তো বলে। তো ওনারা আসেন, আমি বলি দাদা শুভেন্দু অধিকারী দাদা, আপনি আসেন, শেখ হাসিনার থেকে কিছু উপদেশ নেন, পরামর্শ নেন, ওনাকে প্রধান পরামর্শক রাখতে পারেন। আসেন বাংলাদেশে, ঢুকলে এখান থেকে বাইরে হওয়ার কোন রাস্তা আপনারা পান কিনা? আপনাদের এই সেনাবাহিনী, যে সেনাবাহিনী 75 সালে 15ই আগস্টের এত বড় একটা ঘটনার পরেও ভারতপন্থী সরকারকে উৎখাত করা হলো, সবাইকে হত্যা করা হলো, একটা লোকও আপনারা পাঠান নাই। এটা তো আপনাদের ইতিহাস, এটা তো বাস্তব সত্য কথা। 6 ঘন্টার ভিতরে মোস্তাক সরকারকে আপনারা স্বীকৃতি দিয়ে দিয়েছেন, শেখ হাসিনা শেখ রেহানাকে আপনারা আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু গরু মরে জুতা দান। আপনারা যে ভারতকে যে বন্ধু মনে করেন, এবারে তো 5ই আগস্টে যে এত বড় ঘটনা হলো, শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেলেন এক কাপড়ে, ওনাকে তো ভারত নিয়ে গেল না, এসে ভারতের সেনাবাহিনী তো পাঠালো না আমাদেরকে ওনাকে রক্ষা করতে, পাঠালো না কেন? ওদের এই সাহস নাই, মুখে মুখে বড় বড় কথা, বলিউডের সিনেমা, আর নির্যাতন করতে পারে খালি অসহায় এবং গরিব এবং সংখ্যালঘুদেরকে তারা নির্যাতন করতে পারে। আজকে দেখলাম একটা মাংসের কারখানা এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো কলকাতায়। এগুলা কেন বারবার হচ্ছে? তারা বলছে এটা হিন্দু দেশ, এখানে কোনো মুসলমান থাকতে পারে না। এটা বিশ্বের ইতিহাসে এরকম হয়েছে কিনা আর কোথাও আমি জানি না। তাই দেখেন, এই যে সিরাজ উদ্যান, নবাব সিরাজউদ্দৌলার নামে সিরাজ উদ্যান, সেই সিরাজ উদ্যানকে নাম বাদ দিয়ে নাম রাখা হলো শিবাজী উদ্যান। অথচ ওরা জানে না যে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ছিল এই বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি, আর শিবাজী ছিল বর্গী। ওই যে কথায় আছে না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, যেই শিবাজীর বর্গীরা এই কলকাতা এলাকায় ডাকাতি করে বেড়াতো, মানুষকে মারতো, সেই শিবাজীর নাম লাগিয়েছে ছত্রপতি শিবাজী পার্ক, সিরাজউদ্দৌলার পার্কের নাম বাদ দিয়ে। তো এরা আসলে ইতিহাসও পড়তে চায় না, কারণ ওই শিবাজী হিন্দু, বাস সে ডাকাত করবে। ওই যে মুর্শিদাবাদ, যে ওটা তো মুর্শিদ কুলি খা, তার নামে সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন উনি, ওনার নামে। তারপরে করিমগঞ্জ এখানে অনেক মুসলিম আছে, কারণ এগুলো তো দীর্ঘদিনের ঐতিহ্য। তো এগুলো তারা পরিবর্তন করবে, তারা করুক, কিন্তু আমার ওদের পরিবর্তন নিয়ে আমি চিন্তিত না ভাই, আমি মোটেও এতে দুঃখিত না, তারা তাদের যাচাই করুক। আমাদের বাংলাদেশে যে আমরা যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, জমিদার সাহেবকে নিয়ে যে এত উচ্ছ্বসিত, লজ্জাটা আমাদের হওয়া উচিত, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50-60 বছর পর্যন্ত এখানে ওপেন হতে পারেনি। উনি এখানে বিরোধিতা করেছেন, ঢাকায় কিসের বিশ্ববিদ্যালয় হবে, এখানে সব ডোম চন্ডাল নিচু শ্রেণীর হিন্দুরা থাকে। তার নামে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ানো হয়, তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী পালন করা হয়, মানুষের যে সূর্য স্নান করে সকালবেলা, যে রবীন্দ্র সঙ্গীত করে সূর্যকে প্রণাম দেয়। আর যেই নবাব সলিমুল্লাহ এই জায়গাটা দিয়ে গেলেন, 600 একর জায়গা প্লাস তার টাকা বিশ্ববিদ্যালয় করলেন, তার নামটাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে না, উনি কে ছিলেন, কোথা থেকে এসেছেন, কি তার পরিচয়, কি তার শিক্ষাগত, কেউ জানে না। এটাই বাংলাদেশের জন্য আইরনি। আপনার কি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে যেভাবে এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম মৃত্যুবার্ষিকী এগুলো ফলো করে মানে সেলিব্রেট করা হচ্ছে, তার মানে কি এটা বিএনপি আসলে তাদের মানে ভোট ব্যাংক চালু মানে ইয়ে করতে চায় আর কি? যে আপনি জানেন যে আমরা চাইবা না চাই কিছু লোক আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে তার ধর্ম হিসাবে মানে আর কি, যেটা আমাদের ধর্ম। সুতরাং বিএনপি চিন্তা করলো যে এদের একটু প্রশংসা করলে তারা পরবর্তীতে আমাদেরকে ভোট দিবে। এটা আপনি একটু আগে কথা কিন্তু বলেছেন, এই কথাটার উত্তরটা আপনি দিয়েছেন আমাকে, আপনি দিয়ে দিয়েছেন উত্তরটা, যে তারেক রহমান সব দিককে ম্যানেজ করার চেষ্টা করছেন। সেটা একদিক দিয়ে সেফ বাট ডেঞ্জারাস অলসো, ইনক্লুডিং বিএনপি জামাত, সরি ইনক্লুডিং জামাত এনসিপি। না, বহির্বিশ্বের কথার আগে বলছি আর কি, যে এই যে ভারতকে আপনাকে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি একটু ভালো করে একটু তেল দেন, তার নামে জাতীয় সঙ্গীত হয়েছে, এই হয়েছে, তার দেখা, তাহলে মনে করেন ভারত একটু আশ্বস্ত থাকলো, এরা তো আমাদের লোককে সম্মান করছে, আমাদেরকে এখানে করছে, রবীন্দ্র এই করছে সেই করছে। আমার মনে হয় এটা ধারণা, উনি সব দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করা ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ম্যানেজ করা যায় না। কিছু কিছু জিনিস ম্যানেজ করতে গেলে আপনার নিজের অস্তিত্বই থাকে না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এই তার গান নিয়ে পূজা করতে হবে এবং তার গানকে আমাদের জাতীয় সঙ্গীত করতে হবে, যে জাতীয় সঙ্গীত, এই গানটা কোনো আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই নাই। এটা লেখা হয়েছিল 1900 সালে, যখন বঙ্গভঙ্গ নিয়ে তৎকালীন যে রাজা ছিলেন জর্জ, মনে হয় সপ্ত জর্জ ইংল্যান্ডের, তার নামে স্তুতি করে এই গানটা লেখা হয়েছিল। এখন এই গানটা হয়ে গেছে আমাদের জাতীয় সঙ্গীত। কি জন্য আমাদের জাতীয় সঙ্গীত আমি জানি না, তবে এটা অদূর ভবিষ্যতে অবশ্যই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে। বিএনপি সরকার কি বললো আর আওয়ামী লীগ সরকার কি বললো এটা বড় কথা না, জনগণ কি চাইলো কি বললো এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জনগণকে সবসময় ইগনোর করি, যে ভোট পাই, যে এটাকে পার্মানেন্ট মনে করি। ভোট তো টেম্পোরারি ভাই, 5 বছর জন্য, যদি নির্বাচন 5 বছর পরে হয়, আর এর আগে নির্বাচন হয় তো ওকে, ইট ইজ এ টেম্পোরারি থিং, অলওয়েজ চেঞ্জিং, অলওয়েজ আপডেটিং। তো মানুষকে একেবারে পার্মানেন্টলি নিজের লোক মনে করা ভুল। আর সাথে সাথে আওয়ামী লীগ তো রয়েছে, আওয়ামী লীগের লোকজন, সমর্থক, কর্মী, তারা তো এখনো আছে, তারা তো বেঁচে আছে,
তাদেরকে তো আর আপনি নিঃশেষ করে দিতে পারবেন না, সম্ভব না। কিন্তু তারা তো এখনো আছে, তারা বিভিন্নভাবে ক্যারিকুলাম করবে, তারা চেষ্টা করবে। জাতীয় পার্টির এলিমেন্টটাও আছে, বাংলাদেশের বিরোধী যে এলিমেন্ট আছে। এইজন্য এই যে সব জায়গায় চেষ্টা করার গুড সাইড হলো চায়না সাইডে এবং পাকিস্তান সাইডে যে যুদ্ধ বিমান চায়না থেকে আনা হবে, অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তানের তত্ত্বাবধানে, টার্কি থেকে কি জানি আনা হবে, আপনি বললেন ড্রোন, খুব অত্যাধুনিক ড্রোন করবে। এগুলা করলে এগুলা কিন্তু চেক এন্ড ব্যালেন্স।